সেই সঙ্গে এই মৌসুমীকে বলে দিস ও যেন ওর নিজের প্রতি খেয়াল রাখে, ও যেন ওর কোনো ক্ষতি না করতে পারে। ওইসব ছোট লোকদের লাই দিয়ে তোর আজ মাথায় উঠেছে। ওই কথাবার্তার ধরন দেখে মনে হচ্ছে ও মৌসুমীর কোনো ক্ষতি করতে পারে। মৌসুমীর কোনো ক্ষতি হলে আমি ওকে ছাড়বো না বাবা। আশিসকে ওই খবরটা জানাতে হবে। মাসখানেক হলো আশিসে বাড়িতে আসে না, তাছাড়া নতুন বউ ঘরে আছে। এইভাবে বাইরে দিন কাটালে কি হবে একবার ভেবে দেখেছি? সরকারি চাকরিতে বেশি বেশি ছুটি ভোগ করা যায় যদি ছুটি নেওয়ার ইচ্ছা থাকে। তুমি তো কোনো খোঁজ খবর নাও না ছেলেটা। কি করে নেই বলো? যদি খোঁজ দিতে চাই তুমি যদি কিছু মনে করো। খোঁজ নাও না ভালো কথা, ওই তোমার মুঠো ফোনে তো একটু ফোন করে ভালো মন্দ জানতে পারো। মুঠো ফোনে কোথায় নেই কে বলেছে? রাত দিন ফোন হাতে নিয়ে এয়ারফোন লাগিয়ে ফিস ফিস করতে দেখা যায়। আমি ফিস ফিস করি? আর আমি ফিস ফিস করি এর জন্য অন্য কারো কোনো মাথা ব্যথা করতে হবে না। উচিত তো অনুচিত সেটা কোনো বিষয় নাই। আমি যা শুনেছি সেটাই বাবাকে বলেছি। এই নিয়ে কথা কাটাকাটি করলে এর কোনো সমাধান হবে না। আমার পেটে এখন খিদে পেয়েছে, চল আমরা ভালো মন্দ খেয়ে দিয়ে তারপরে যুদ্ধ করি। আয়। জীবন ভরে ছিল শুধু হাসি শুধু কোথায় হারালো কেঁদে কেঁদে জলে জীবন ভরে ছিল শুধু এখন পেটে রস পড়েছে, তাই তো সুখের পান ডেকেছে। এখন পেটে রস পড়েছে, তাই তো সুখের পান ডেকেছে। আমার কোনো দুঃখ নেই, নেই কোনো ভাবনা। যদি যায় যাত্রা নেশার লাগি ধরেছে, চোখের তারায় রং লেগেছে। আমার কোনো দুঃখ নেই, নেই কোনো ভাবনা। এমনি করে যদি যাই যাক না। বিজলি আসমানের তারা, আরে আমার বিজলি মাই ডার্লিং মাই লাভ মাই। হ্যাঁ হ্যাঁ মদের নেশায় সারাদিন কেটে গেলেও আমার কোনো তাতে লাভ নেই। গত মাসে 50,000 টাকা দোকানের বাকি, এ মাস প্রায় শেষ। টাকা না দিলে দোকানে আর বাকিতে মাছ দেবে না। বাড়িতে তুমি খবর পাঠাও, তোমার ম্যানেজারকে বলো টাকা পাঠাও। আরে বাবা সবসময় শুধু টাকা টাকা টাকা, জীবনে টাকা ছাড়া কিছু চেনো না নাকি রে বাবা? আরে বাবা এসব টাকা পয়সা বাদ দিয়ে এখন চলো তো আমরা দুজনে একটু এনজয় কর। গত রাত্রে সন্ধ্যার ঘরে রাত কাটিয়ে তোমার স্বাদ মিটিনি। যাও, কাল যেখানে রাত কাটিয়েছিলে সেখানে গিয়ে ফুর্তি করে যাও। আরে মাই ডিয়ার ডার্লিং, তুমি কথায় কথায় তো চটে যাও বলে বলেছো বাবা। আরে বাবা আমি বাইরে গিয়ে যতই রাত কাটাই না কেন, তাতে মানে মনের স্বাদ কিছুতে মেটে না বাবা। এসো না বাবা, আমরা দুজনে একটু এনজয়। খবরদার
খবরদার এগোবেনা বলে দিচ্ছি। আর একটু এগোলে কিন্তু আরে মাই ডিয়ার ডার্লিং, আবার সেই ক্যান ক্যান ভ্যান ভ্যান এসব ভালো লাগে না। সারাদিন এদিক ওদিক করে এসেছি, আবার সেই ঘ্যানোর ঘ্যানোর শুরু করে দিলে। আরে বাবা এসো না, এসো না, আমরা দুজনে একটু রোমান্স করি। ও বন্ধু তুমি এতদিন কোথায় ছিলা লুকাইয়া ছিলাম আমি বন্ধ চাইয়া। ও বন্ধু তুমি এতদিন কোথায় ছিলা লুকাইয়া তোমার আশায় ছিলাম আমি বন্ধ চাইয়া। তোমার আজকের ব্যাপারটা কিন্তু আমার কাছে অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এখন সংযত কথা বলবে, নইলে নইলে আমি কিন্তু উপযুক্ত কথা বলতে দেখো, আমার কথা শুনে তোমার রাগ হচ্ছে, তাই না? রাগ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমার এই জগতে পা রাখতে হয়েছে কেন, সে কথাটা তুমি একবার শোনো। হ্যাঁ বলো। আমি যেবার বিয়েতে পড়ি, সুদর্শন নামে এক যুবক আমাদের ক্লাসে পড়তো। যেমন সুন্দর তেমনি সুন্দর তার নাম, সুন্দর দেখে সবাই তাকে উত্তম কুমার বলে ডাকতো। তার সঙ্গে আমার মনের লেনদেন হয়ে গেল। তাকে তাহলে শেষ পর্যন্ত তুমি বিয়ে করো না কেন? বিয়ের আগে আমরা একে অপরের সঙ্গে খুব কঠিন ভাবে মেলামেশা করেছিলাম। সবাই বন্ধু বান্ধবরা সবাই আমাকে, আমাদের দুজনকে উত্তম সুচিত্রা বলে ডাকা
টাকাটা কি করতো? এক বর্ষার দিনে দুজন আমরা কলেজে যাচ্ছিলাম, মৌসুমধারায় বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টিতে দুজন ভিজে, জামা কাপড় ভিজে, সেই ভিজার মধ্যে আমাদের শরীর দেখা যাচ্ছে। তারপর কি হলো? তারপর আমরা দুজন কলেজে গিয়ে দেখি ক্লাসে কেউ নেই, শুধু আমরা দুজনেই কলেজে ছিলাম। তারপর সেই ভিজে কাপড়ের মধ্যে আমার শরীর সে দেখতে পাই, তার শরীর আমি দেখতে পাই, দুজনে আবেগের মধ্যে আমরা এমন ভাবে মিশে যাই। তারপরে রাত যখন গভীর হলো, তখন বাড়ি আর ফেরা হলো না। নাইট গার্ড চলে এলো, আমাদের কাছে জিজ্ঞাসা করলো। আমরা বললাম আমরা বাড়ি ফিরে যেতে পারবো না, আমাদের একটু থাকার ব্যবস্থা করে দাও। নাইট গার্ডের সাহায্যে তাই আমরা সেই রাতে ওই নাইট গার্ডের রুমে থাকলাম। তাহলে সেদিন তোমাদের রাতের খাবারের ব্যবস্থা কিভাবে হলো? নাইট গার্ডের খাবার থেকে আমাদের তিনজনের ক্ষুধা নিবারণ হয়ে গেল। সারা রাত আমরা এক ঘরেতেই ছিলাম। পরে যার যার গন্তব্যস্থলে হ্যাঁ, সে তো বুঝতে পারলাম, কিন্তু সেদিন বাড়িতে গিয়ে তোমার বাবা মার কাছে সেদিন কি কৈফিয়ত দিয়েছিলে? কৈফিয়ত আমাকে অবশ্যই জিজ্ঞাসা করেছিল, কিন্তু আমি যখন বাড়ি থেকে যাই, বাবা মা জিজ্ঞাসা করলে আমি বলেছিলাম আমি এক বান্ধবীর বাসাতে ছিলাম। বাস তারপর আস্তে আস্তে মাস দেড়ে কেটে গেল। নদীর চোখে আমি ধরা পড়ে গেলাম। আমি তাকে সব কথা খুলে বললাম। তারপর কলেজে গিয়ে সুদর্শনকে আমি বললাম, সে অস্বীকার করে বলল, সে কি কোথাকার কি তুমি আমার ঘরে চাপাতে চাও? আমাকে সে অকথ্য ভাষায় গালাগালি করলো। এমনকি আমার সঙ্গে সে যোগাযোগ করাই বন্ধ করে দিল এবং ওই দোষী সেই নায়িকাদের ঘাড়ে চাপানোর চেষ্টা করলো। বিষয়টি নিয়ে কিন্তু সুদর্শনের সঙ্গে তোমার বোঝাপড়া করা উচিত। করেছিলাম, তবে কিন্তু তাতে কোনো লাভ হয়নি। কেন? সে আমাকে উল্টে চরিত্রহীন বলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো। লোক লজ্জার ভয়ে আমি চুপ হয়ে গেলাম। কলেজ থেকে বাড়ি আসলাম, রাতে না খেয়ে আমার পড়ার। কিন্তু অত রাত্রে মাসি স্টেশনে কি করছিল? মাসি কোনো দূর সম্পর্কের আত্মীয়র বাড়িতে গিয়েছিল। আমাকে ডেকে বললে, তোমাকে দেখে আমি চিন্তামুক্ত হয়েছি। উল্টে আমাকে বললে, তুমি যুবতী মেয়ে, কিন্তু এত রাত্রে ট্রেনে কোথায় যাবে? তুমি তো দিনের ট্রেনেই চাকরি পেতে। কথায় কথায় আমি আমার মনের কথা সব কিছু মাসিকে খুলে বললাম। সে বলল, অনাগত সন্তানের একটা ব্যবস্থা করতে। তারপর সে আমাকে তার বাসায় নিয়ে গেল, কিন্তু সেই বাসাটা এই নিষিদ্ধ পল্লী। তারপর আমার মা বাবার দেয়া মিনতি নামটা পাল্টে মাসির দেওয়া নাম বিজলি রানী, সেই নামটাই আমি পরিচিত হয়েছি। কিন্তু শেষ পর্যন্ত তোমার বাচ্চার কি হলো? কিন্তু মাসিমা বললেই, না না, ওই বাচ্চা নষ্ট করা যাবে না, ওই বাচ্চা আমার পরিচয়ে বড় হবে। তারপর মাসির কথা শুনে আমি সব কিছু মেনে নিয়েছিলাম। বছর 3 পরে এই মাসি আমাকে বললে, এই বাচ্চাটা এভাবে এই পরিবেশে মানুষ হতে পারবে না, ও লেখাপড়া শিখে মানুষ হবে, তাই চলো ওকে কোনো শিশু সদনে ভর্তি করে দিয়ে আসি। তারপর ওই শুভ্রর বাবা অর্থাৎ সুদর্শনের কোনো খবর তুমি পাওনি? হ্যাঁ, আছে। কোথায়? আমার কাছে যে সংবাদ আছে, দূর থেকে আমি সব কিছু দেখি। এই শহরে এসএস প্রোডাকশনের সে জেনারেল ম্যানেজার পদে আছে। কি বললে তুমি? ওই এসএস প্রোডাকশনের জেনারেল ম্যানেজার ওই সুদর্শনই তোমার? হ্যাঁ, ওই লম্পটি আমার সুব্রতর বাবা। সুব্রত লেখাপড়া শেষ হলে একদিন ওই সামনাসামনি হয়ে না 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 না, তাতে হয়তো কোনো লাভ হবে না। মনে করি বলেই তুই ওই অন্ধকার গেলে তুই মনের টানে চলে এসেছিস দাদা। এই তুই আমার খোঁজ পেলে কি করে? আর এখানে বা কেন এলে? এই এখন যদি কেউ দেখতে পায় তাহলে কি হবে তুই বুঝতে পেরেছিস? জানতে পারবে না। হ্যাঁ? মৌসুমীর দুর্ধবরটা তোমাকে জানাতে এসেছি দাদা। তাছাড়া বৌদি
এই বড় বৌদি, ওই বড় বৌদির ব্যাপারটা আমার কিন্তু খুব খারাপ লেগেছে। বৌদি তো তুমি একদম বলবে না আমার এই অবস্থার জন্য এই বড় বৌদিই দায়ী। তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ, আরো অনেক কথা আছে। এই, সব কথা পরে শুনবো, এখন আপাতত একটা কাজ করতে নেই। আমরা অনেকক্ষণ না খেয়ে আসি, তুই এক কাজ কর, ওই মোড়ের মাথার থেকে আমাদের জন্য খাবার নিয়ে তো কিছু যা। আরে যা না, দাঁড়িয়ে আছিস কেন? যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এই না না না, দাঁড়া দাঁড়া দাঁড়া।